স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হেরে গেছে। কদিন পরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে দল ঘোষণা করেছে। দলে আসলে অনেক চমক অপেক্ষা করছে আমাদের জন্য, অনেক কিছু চমক প্রকাশ করেছে বিসিবি। এই দলটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আমরা আরেকজন নতুন ক্যাপ্টেন পাচ্ছি, কেমন লাগছে? নতুন ক্যাপ্টেন বলতে উনি আগেও ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু লিটন দাসের কথা বলছেন, সাম্প্রতিক সময়ের কথা, লিটন দাসের কথা বলছেন আপনি। মেহেদী হাসান মিরাজকে আসলে ওডিআই বা টেস্টে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে টি-20তে আবার চেঞ্জ করে লিটন দাসকে দেওয়া হয়েছে। আসলে এইবার বিসিবি যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করলো, নর্মালি কিন্তু কাজী আশরাফ হোসেন লিপু প্রেস কনফারেন্স ডেকে আসলে একটা ব্যাখ্যা দেন যে কেন, কী কারণে কাদের নেওয়া হয়েছে, কী কারণে। এবার কিন্তু এটা আসলে করা হলো না। আগে যেরকম রাতে খেলার মাঝখানে মেইল পাঠিয়ে দেওয়া হতো আমাদের কাছে, সেরকমই কিন্তু মেইল পাঠিয়ে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন রয়েছে। আসলে কিছু পরিবর্তন আমরা ধরে নিতে পারি, যেমন শান্তর ইনজুরির কারণে শান্ত নেই, তাহিদ ইনজুরির কারণে তাহিদ হৃদয় নেই। সেক্ষেত্রে আফিফ হোসেন ওয়ানডের পরে আবার টি-20তেও সুযোগ পেয়েছে। সেখানে আছে লিটনকে নিয়ে কথা বলছিলেন। লিটন আমার যতটুকু মনে আছে ভারতের এগেনস্টে মনে হয় একটি টি-20তে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, নিউজিল্যান্ডে 21 সালে নিউজিল্যান্ডে একটি টি-20তে নেতৃত্ব দিয়েছিলেন, এবং টেস্ট এবং ওডিআইতেও তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এইবার মেহেদী হাসান মিরাজকে আসলে বাদ দিয়ে কেন লিটনকে নেওয়া হলো সেটা কিন্তু আসলে আমরা এখনো জানি না। গত কিছুদিন ধরে কিন্তু আলোচনা চলছিল নাজমুল শান্ত, কিন্তু বোর্ডের পক্ষ থেকেও বলা হয়েছে যে শান্ত আসলে ক্যাপ্টেন্সিটা ছাড়তে চান। তবে অবশ্য বোর্ড চাইছে যে শান্ত যেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন্সিটা চালিয়ে যান। শান্ত ইনজুরির কারণেই হোক, যে কোনো কারণেই হোক, বাংলাদেশ আসলে বেশ কয়েকজনকে আসলে ক্যাপ্টেন্সিতে পরীক্ষা নিরীক্ষা করার একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগটাই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাজে লাগিয়েছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছেন টেস্ট সিরিজটাতে। আমরা সেখানে 1-1 ব্যবধানে ড্র করেছি। ওয়ানডে সিরিজটা খুব একটা ভালো যায়নি। আমরা আশা করব শেষ ম্যাচটা বাংলাদেশ জিতে আসলে শেষ করবে। আমি যদি এই স্কোয়াডটা নিয়ে বলি, এখানে কিন্তু ভারতের বিপক্ষে আমরা লাস্ট টি-20 সিরিজটা খেলেছিলাম, সেখান থেকে 6টা পরিবর্তন এসেছে এখানে। আফিফের ফেরাটা একটু চমকপ্রদই বলা চলে। তিনি আসলে কোথাও পারফর্ম করেছেন এরকম প্রায় 1 বছর পরে মনে দলে ফিরলেন। তার হাফ সেঞ্চুরিটাও 10-11টা ইনিংস আগে। সো তাকে আসলে এই ফর্মেটে ফেরানোটা মনে হচ্ছে তো তাহিদ হৃদয় যেহেতু নেই, সেই ওডিআই টিমেও যেই কারণে নেওয়া হয়েছে, টি-20তেও আসলে সেই কারণেই নেওয়া হয়েছে। সেখানে কিন্তু আবার শামীম হোসেন পাটোয়ারিকেও নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় চমক যেটা, সেখানে কিন্তু রিপন মণ্ডলকে দলে ইনক্লুড করা হয়েছে। আন্ডার-19 হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আমি যদি বলি এশিয়া কাপেও তিনি ভালো বোলিং করেছেন। সব মিলিয়ে লাস্ট 12টা টি-20 ম্যাচে স্বীকৃত টি-20তে 17টা উইকেট পেয়েছেন, ইকোনমিটা 8.50। সব মিলিয়ে তার এই বোলিংটার কারণে কিন্তু নির্বাচকদের নজরটা কেড়েছেন। আপনার মানে এই তরুণের ইনক্লুশনটা বাংলাদেশ কতটা প্রফিটেবল হবে? না, এখানে আসলে শরীফুল ইসলামকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। শরীফুল ইসলাম নরমালি বাদ দেওয়া না, ঠিক বিশ্রাম হয়তো দেওয়া হয়েছে, কারণ শরীফুল কিন্তু আমাদের প্রাইম বোলারদের একজন। হ্যাঁ, স্কোয়াডে নেই, সেটাই বলছে যে তিনি যেহেতু নেই, তার জায়গায় একটা নতুন বোলারকে এনে, যেহেতু তিনি রিসেন্টলি ইমার্জিং এশিয়া কাপে ভালো বোলিং করেছেন, এছাড়া কিন্তু তিনি বাংলাদেশের হয়ে আরও ডেবিউ হয়ে গেছে। আসলে তার এশিয়া কাপে বা স্বীকৃত ন্যাশনাল টিম ছিল না, সেখানে 3টা ম্যাচ তিনি খেলেছেন। সো শরীফুল ইসলামকে যেহেতু বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় রিপন মণ্ডলকে আসলে বাংলাদেশ হয়তো দেখতে যাচ্ছে, কারণ টি-20 ফরম্যাটটা ছোটো ফরম্যাটে, এখানে বলারদের 3 ম্যাচের যেহেতু সিরিজ, সেইখানে একটা একই গ্রাউন্ডে খেলা। সো নতুন বলারদের সুযোগ দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, সেই জন্য শরীফুল ইসলামকে যেহেতু তারা বিশ্রাম দিয়েছেন, সেখানে রিপন মণ্ডলকে সেই কারণে ইনক্লুশন দেওয়া হয়েছে। তো বাংলাদেশের এখানে পেস বোলিং আক্রমণটা আমি যদি বলি, তাসকিন আহমেদ আছেন, তানজিম হাসান, সাকিব আছেন, হাসান মাহমুদ আছেন, রিটার্ন করেছেন। এইরকম 3-4জন পেসার থাকার পরও আসলে রিপন মণ্ডল কতটা সুযোগ পাবেন বলে আপনার মনে হয়? না, যেহেতু আমি তো বললাম, যেহেতু 3টা টি-20 রয়েছে, এখন আপনি ফার্স্ট 2টাতে যদি মেইন আপনি তাসকিন, তানজিম এবং হাসান মাহমুদকেও খেলান,
এরপরে যদি তারা আন্ডার পারফর্ম করেন তখন কিন্তু দেখা যাবে যে হয়তো রিপন মণ্ডল একটা ম্যাচে বা দুইটা ম্যাচে সুযোগ পেয়েছে। আপনি যেহেতু পেসার 4 জন পেসার নিয়ে যাবেন, স্কোয়াডে রাখবেন, ইনজুরি পড়ার একটা কারণ থাকতে পারে। সো আপনি শরীফুল ইসলাম যেহেতু বিশ্রামে গেছেন বা বাদ দেওয়া হয়েছে তাকে, সো সেইখানে আরেকটা পেসারকে ব্যাকআপ হিসেবে রাখতেই হবে। সেই হিসাবে আসলে রিপন মণ্ডল দলে থাকবেন এবং দলের সিনারিওটা আসলে জাতীয় দলে প্রথমবারের মতো তিনি যেহেতু এসেছেন, জাতীয় দলের এনভায়রনমেন্টটা তিনি বুঝতে পারবেন। আফিফ আসলে 1.5 বছর পরে টি-20 দলে ফিরেছেন। তিনি লাস্ট টি-20 খেলেছেন 2023 সালের ডিসেম্বরে। এরপর আসলে বাংলাদেশের হয়ে আর মাঠে নামা হয়নি। সেদিক থেকে আসলে নাসুম আহমেদও বেশ লম্বা একটা সময় পরে টি-20 দলে ফিরেছেন, সেটা বছর কানিক হবে। ঠিক আছে, নাসুম আহমেদেরও দলে ফিরেছেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান যেহেতু টি-20 থেকে অফসরি নিয়েছেন, এটা আসলে এই নাসুম আহমেদের ইনক্লুশনটা কতটুকু ভালো হবে বাংলাদেশের জন্য? যেহেতু টেস্টে আমরা তাইজুলকে পাচ্ছি, সেখানে কিন্তু তাইজুল কিন্তু নর্মালি টি-20 খেলেন না। সো সেই ক্ষেত্রে বাঁহাতি একজন স্পিনার হিসেবে নাসুম আহমেদ ছাড়া আসলে অপশান তেমন একটা নেই। সো সেই ক্ষেত্রে আপনার নাসুম আহমেদকে ফেরানোটা আমার মনে হয় যে যেহেতু সেন্ট ভিনসেন্টে খেলা, সেখানে একটু স্লো উইকেট, সেখানে আপনার নাসুম আহমেদ খুবই কার্যকর হবে। আবার শেখ মেহেদিও রয়েছেন পাওয়ার প্লেতে, তিনি বোলিং করতে পারেন। সো এই দুইজন যদি মিডল ওভার এবং পাওয়ার প্লে মিলে 8 ওভার করেন, তখন দেখা যাবে যে বাংলাদেশের জন্য খুবই একটা ভালো একটা স্পিনিং ইউনিট তারা তৈরি করতে পারবে। আর সাথে তো আফিফ হোসেনও কিন্তু বোলিং করে থাকেন অফ স্পিন, সেখানে তিনি কিন্তু গতকালকে উইকেটও পেয়েছেন। সো নাসিম আহমেদের ফেরাটা, জুলাইয়ের পরে ফেরাটা, নাসিম আহমেদ কিছু বিসিবির সাথে বা আগের বোর্ডের সাথে কিছু সমস্যা ছিল, সেগুলো কাটিয়েছেন। হাতুরু সিংয়ের সাথে কিছু সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে এসেছেন। সো আমার মনে হয় যে নাসিম আহমেদ ছাড়া আসলে অপশানও নেই। আপনি সাকিব আল হাসান যেহেতু খেলছেন না, সেখানে নাসিম আহমেদ ইনক্লুশনটা। হাসান মুরাদও আসলে এই ইয়েটাতে আছেন, যে দলের স্ট্রাকচার মধ্যে আছেন। হাসান মুরাদকে অবশ্যই ইনক্লুশন করা হয়নি। তবে সব মিলে আমরা যদি এখন আমরা কিন্তু সবার আগে বলেছিলাম যে সৌম্য সরকার যদি টি-20 দলটাতে চান্স পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আসলে লঙ্কা টি-10-এ সেখানে খেলতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আসলে একটা সংখ্যা তৈরি হবে। এটা আসলে অনেকটা এখন পরিষ্কার যে লঙ্কা টি-10-এ হয়তো বা খেলা হচ্ছে না সৌম্য সরকারের। সেক্ষেত্রে হাম্বানটোটা বাংলা টাইগার্স তারা আসলে 2 জন বাংলাদেশি ক্রিকেটারকে আরও নিয়ে, সেখানে সাব্বির রহমান আছেন, মুসাদ্দেক হোসেন আছেন। তাদেরকে নিয়ে যাওয়াটা আসলে কত টাকা চমকপ্রদ মনে হচ্ছে? না, আউট অফ নোয়ার আসলে সাব্বির হোসেন এবং এই মোসাদ্দেক হোসেন তাদের জন্য ভালো হলো, যেহেতু সৌম্য সরকার আসলে পারফর্ম করে ফেলেছেন। আমরা কিন্তু এটা নিয়ে আগেই কথা বলেছি যে সৌম্য সরকার আসলে টি-20 দলে ফিরবেন কি না সেটা সময়ের ব্যাপার। কারণ তিনি ওয়ান হ্যান্ডলি তিনি কিন্তু গ্লোবাল সুপার লিগটা জিতিয়ে দিয়েছেন রংপুরকে। সো এই পারফরমেন্সটা কিন্তু আসলে টি-20-তে খুবই জরুরি। আমরা কিন্তু ওয়ান ডেতে এই পারফরমেন্সের সৌম্যর কাছ থেকে আসলে পাইনি। আমার মনে হচ্ছে যে সৌম্য এবং আফিফ নিয়ে আমরা কথা বলছিলাম যে আফিফকে কী কারণে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে আফিফ তাও মোটামুটি পারফর্ম করার চেষ্টা করছেন, কিন্তু সৌম্য কিন্তু ব্যর্থ হয়ে গেছেন ওডিআইতে। সো টি-20-তে এখন দেখা যায় টি-20 যেহেতু আরও ছোটো ফরম্যাট, সৌম্য যেই রিদমটাই ছিলেন টি-20-তে, সেই রিদমটাই যদি তাকে আমরা পাই, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টি-20 ম্যাচ জিততেও পারি, ইভেন সিরিজও জিততে পারি। সো সৌম্যর ইনক্লুশনটা আমরা তো আগেই প্রেডিক্ট করেছিলাম যে এটা হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। সেক্ষেত্রে সাব্বির হোসেন এবং মোসাদ্দেকের আসলে ভালো হলো যে তারাও একটা ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেল, যেখানে সৌম্য খেলার কথা ছিল না। আর সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেনের কিন্তু এই যে আমাদের এনসিএল টি-20 টুর্নামেন্টটা আজকেই মাত্র শুরু হয়েছে, এই টুর্নামেন্টটাতে খেলার কথা ছিল, তারা আসলে এটা স্কিপ করে হাম্বানটোটার হয়ে এই লঙ্কা টি-10-এ খেলবেন। আশা করবো যে তারা সেখানে দারুণ পারফর্ম করে আসলে জাতীয় দলে ব্যাক করার একটা এই সিরিজটা শেষ করে আবার 2টা ম্যাচ মিস করে মনে হয় আবার যাবে, কিন্তু 2-3টা ম্যাচের মতো মিস হতে পারে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ থেকে শ্রীলঙ্কায় আসার পথটা অনেকটা লম্বা। সেক্ষেত্রে আসলে 4টা ম্যাচও মিস করতে পারে। আমার কাছে মনে হয় যে আমি আগেও বলেছি যে সৌম্য সরকারকে আসলে এই প্রাইম সৌম্য সরকারকে আমরা বাংলাদেশ দলেই দরকার। সো তিনি যদি এরকম পারফরমেন্সটা আসলে জাতীয় দলে করতে পারেন, সেটা লঙ্কা টি-10-এর চেয়ে অনেক বড় ব্যাপার হবে তার জন্য এবং আমাদের দেশের জন্য। সো সেক্ষেত্রে সৌম্য সরকারের রিটার্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে টি-20-তে। যদি আমরা আগের সেই লিটন এবং সৌম্যর প্রাইমটা ফিরে পাই, তাহলে কিন্তু এই টি-20 সিরিজটা হয়তো আমরা জিতে যাব। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।